আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলতে বসেছি তার লেখক জুটিটাই কিন্তু বেশ অন্যরকম। একদিকে র্যাপার 50 সেন্ট মানে কার্টিস জ্যাকসন, যা জীবনটাই একটা গল্প, তাই না? একদম। আর অন্যদিকে রবার্ট গ্রিন। হ্যাঁ, বেস্ট সেলিং লেখক রবার্ট গ্রিন, যিনি ওই ক্ষমতা, কৌশল এইসব জটিল জিনিসকে সহজ করে বলেন। ঠিক, বইটার নাম 50th ল। তো আমাদের কাছে যা সোর্স আছে সেগুলোর ভিত্তিতে আমরা একটু গভীরে যাব, বোঝার চেষ্টা করব এর মূল কথাটা কি, মানে ক্ষমতা, কৌশল আর নির্ভীকতা নিয়ে এরা ঠিক কি বলতে চেয়েছেন। আচ্ছা, আসুন শুরু করা যাক তাহলে এই বিশ্লেষণ। অবশ্যই। বইটার একেবারে কেন্দ্রে যে আইডিয়াটা সেটাই হলো ওই 50th ল, মানে 50তম আইন। যদিও এর আসল মানে হলো কোনো কিছুকেই ভয় না পাওয়া। ভয় না পাওয়া। হ্যাঁ, বইটা বলছে যে ভয়, এই যেমন ধরুন ব্যর্থতার ভয়, লোকে কি বলবে সেই ভয়, বা ধরুন মৃত্যুর ভয়, এই ভয়টাই আসলে আমাদের সাফল্য বা ক্ষমতা অর্জনের পথে সবচেয়ে বড় বাধা। বাধা কিভাবে? কারণ এই ভয়টা আমাদের কাজ করতে দেয় না, ঠিকমতো ভাবতেও দেয় না, মানে বিচার বুদ্ধিটা কেমন ঘোলাটে করে দেয়, আর আমাদের ভেতরে যে পোটেনশিয়ালটা আছে সেটাকে পুরোপুরি বের হতে দেয় না। তার মানে ভয়কে জয় করতে পারলেই ক্ষমতার রাস্তা খুলে যায়, এরকম বলতে পারেন। কিন্তু এই ভয় জয়ের কথা তো মানে আগেও শুনেছি, এই বই তালাটা কি আছে? হ্যাঁ, ঠিক বলেছেন, কথাগুলো নতুন না। কিন্তু এই বইটার বিশেষত্ব হলো এর প্রেক্ষাপট আর দর্শনটা। মানে 50 সেন্টের জীবন। একদম 50 সেন্টের জীবনের যে কঠিন অভিজ্ঞতাগুলো, সাউথসাইড কুইন্সের রাস্তায় বড় হওয়া, ড্রাগ ডিলিং, গুলি খাওয়া, সেখান থেকে একজন মিউজিক মোগল বিজনেস টাইকুন হয়ে ওঠা, এই পুরো জার্নির শিক্ষাগুলো নেওয়া হয়েছে। ও আচ্ছা। আর সেগুলোকে রবার্ট গ্রিনের যে ঐতিহাসিক জ্ঞান, স্ট্র্যাটেজির ধারণা, সেগুলোর সাথে মেশানো হয়েছে। বইটাতে মোট 10টা নীতির কথা বলা হয়েছে, যার মাধ্যমে এই নির্ভীকতার দর্শনটা ব্যাখ্যা করা হয়। এখানে রাস্তা শিক্ষা আর ক্লাসিক স্ট্র্যাটেজি মানে এক হয়ে গেছে। ইন্টারেস্টিং, বেশ অন্যরকম কম্বিনেশন। তাহলে এই 10টা নীতির প্রথমটা দিয়ে শুরু করি। আপনি বলছিলেন নির্ভীকতাই চূড়ান্ত ক্ষমতা। এটা কিভাবে কাজ করে? ভয়কে ফেস করলে কি ক্ষমতা চলে আসে? ঠিক সরাসরি ক্ষমতা চলে আসে তা নয়, বরং ক্ষমতা ব্যবহারের পথটা খুলে যায়। বইটা বলছে কি, ভয়কে এড়িয়ে যাওয়ার যে টেন্ডেন্সি, সেটাই আমাদের দুর্বল করে। যখন আমরা ভয়টাকে মানে স্বীকার করে নিই, বুঝি যে এটা একটা স্বাভাবিক অনুভূতি, কিন্তু এটাকে ডিসিশন নিতে বা কাজ করতে বাধা দিতে দিই না, তখনই আমরা নিজেদের কন্ট্রোলটা ফিরে পাই। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন কোনো একটা কঠিন প্রজেক্ট শুরু করতে ভয় লাগছে, যদি ফেল করি, যদি না পারি, এই ভয়টাকে পাত্তা না দিয়ে যখন কাজটা শুরু করা যায়, তখন প্রতিটা স্টেপে যে কনফিডেন্স আসে সেটাই শক্তি দেয়। আচ্ছা, 50 সেন্টের লাইফে দেখুন, বারবার এমন সিচুয়েশন এসছে যেখানে ভয় পেয়ে পিছিয়ে যাওয়াই সহজ ছিল, কিন্তু তিনি সেটা করেননি। আর এই যে ভয় না পাওয়াটা, এই নির্ভীকতাই তাকে এগিয়ে নিয়ে গেছে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। এর সাথেই কি ওই তীব্র বাস্তববাদ বা ইন্টেন্স রিয়েলিজমের ধারণাটা জড়িত? মানে যা ঘটছে সেটাকে কোনো ফিল্টার ছাড়া দেখা। এটা কিভাবে নির্ভীক হতে হেল্প করে? খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তীব্র বাস্তববাদ মানে হল পরিস্থিতি যেমন আছে ঠিক তেমনভাবেই দেখা, কোনো রকম আশা বা রং চড়িয়ে না দেখা। কঠিন সত্যগুলো মেনে নেওয়া। হ্যাঁ, মানুষ আসলে কেমন, পৃথিবী কিভাবে চলে, কম্পিটিশন কতটা টাফ হতে পারে, এই হার্শ রিয়ালিটিগুলোকে অ্যাকসেপ্ট করা, এটা নির্ভীক হতে সাহায্য করে। কারণ তখন আমরা কাল্পনিক কোনো ভয়ের শিকার হই না। ঠিক। আমরা যদি ধরে নিই যে সবাই খুব ভালো, পৃথিবীটা খুব ফেয়ার, তাহলে ছোটখাটো ধাক্কাতেই তো ভয় পেয়ে যাব, তাই না? হ্যাঁ, তা ঠিক। কিন্তু যদি শুরু থেকেই জানি যে রাস্তায় কাঁটা থাকবে, মানুষের মধ্যে সেলফিশনেস থাকবে, তখন সেগুলোকে ফেস করার একটা মেন্টাল প্রিপারেশন থাকে। এই বাস্তববাদী অ্যাপ্রোচটা একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ দেয়, কারণ তখন আমরা কল্পনার দুনিয়ায় না থেকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ডিসিশন নিই। কিন্তু সবসময় এত রিয়েলিস্টিক হওয়াটা কি একটু মানে বেশি নেগেটিভ বা সিনিক্যাল হয়ে যাওয়া নয়? জীবনের ভালো দিকগুলোও তো থাকে। অবশ্যই থাকে। আর তীব্র বাস্তববাদ মানে কিন্তু সবকিছুকে খারাপ ভাবা নয়, বরং সবকিছুকে যেমন আছে তেমন দেখা, ভালো খারাপ সুযোগ রিস্ক সব মিলিয়ে। এটা আসলে এক ধরনের কি বলে স্বচ্ছতা। আচ্ছা। যেমন ধরুন 50 সেন্ট যখন মিউজিক ইন্ডাস্ট্রিতে ঢুকলেন,
তিনি নিশ্চয়ই এর চাকচিক্য দেখেছেন, কিন্তু তিনি এর ভেতরের পলিটিক্স, কন্ট্রাক্টের মারপ্যাচ, বেইমানির চান্স, এই বাস্তব দিকগুলো সম্পর্কেও বাকিভল ছিলেন। এই অ্যাওয়ারনেসটাই তাকে কৌশলী হতে হেল্প করেছে। এটা সিনিসিজম না, এটা হলো পরিস্থিতি সম্পর্কে কমপ্লিটলি জানা থাকা। বুঝলাম। এখানেই বিষয়টা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। এই বাস্তববাদিতার সাথেই কি তাহলে পরের নীতিটা আসছে, নেতিবাচকতাকে ইতিবাচকতায় রূপান্তর করা, মানে টার্ন শিট ইন্টু সুগার, খারাপ পরিস্থিতিকে ভালো কিছুতে বদলে ফেলা। এটা কিভাবে সম্ভব? একদম। তীব্র বাস্তববাদ যখন আমাদের রিয়ালিটিটা চিনতে শেখায়, তখন এই নীতিটা শেখায় সেই রিয়ালিটিটাকে কিভাবে কাজে লাগানো যায়। মানে? দেখুন, জীবনে খারাপ ঘটনা ঘটবে, বাধা আসবে, এটা বাস্তব। কিন্তু এই নীতিটা বলছে সেই বাধা বা নেগেটিভ ঘটনাকে শুধু দুর্ভাগ্য ভেবে বসে না থেকে সেটাকে শক্তি বা সুযোগে কনভার্ট করা যায়। বাহ! এটা হতে পারে ফেলিওর থেকে শেখা, অপমানকে মোটিভেশন বানানো, কোনো লিমিটেশনকে নতুন রাস্তা খোঁজার ইন্সপিরেশন হিসাবে নেওয়া। 50 সেন্টের জীবনের উদাহরণ আছে? প্রচুর। ওই যে গুলি খাওয়ার ঘটনাটা, যা তাকে প্রায় শেষই করে দিয়েছিল, হ্যাঁ। সেটাকেই তিনি তার ব্র্যান্ডিংয়ে, তার গানের লিরিক্সে ব্যবহার করে একটা মিথ তৈরি করেছেন। মানে প্রতিকূলতাকেই তিনি তার এগিয়ে যাওয়ার ফুয়েল বানিয়েছেন। এটা তো দারুণ পাওয়ারফুল আইডিয়া। কিন্তু এটা করা কি খুব কঠিন নয়? এর জন্য কি বিশেষ কোনো মাইন্ডসেট লাগে? হ্যাঁ, তা তো লাগেই। একটা প্রোঅ্যাক্টিভ মাইন্ডসেট দরকার, আর ক্রিয়েটিভিটি। প্রোঅ্যাক্টিভ মানে? মানে বসে বসে ভাগ্যকে দোষ না দিয়ে ভাবতে হবে, এই সিচুয়েশন থেকে আমি কি শিখতে পারি, এটাকে আমি কিভাবে আমার সুবিধার জন্য ইউজ করতে পারি। হয়তো একটা দরজা বন্ধ হয়েছে, কিন্তু তার ফলে অন্য কোনো নতুন দরজা খোলার সম্ভাবনা তৈরি হলো কিনা, সেটা দেখতে হবে। অনেকটা অ্যালকেমির মতো। হ্যাঁ, অনেকটা তাই। সাধারণকে সোনায় বদলানোর চেষ্টা। সবসময় হয়তো আক্ষরিক অর্থে সোনা পাওয়া যাবে না, কিন্তু এই চেষ্টাটাই, এই অ্যাপ্রোচটাই আমাদের এগিয়ে নিয়ে যায়। এরপর যে নীতিটার কথা বইতে আছে সেটা হলো সম্পূর্ণ আত্মনির্ভরশীলতা, ওন অর বি ওন্ড। এর মানে কি এই যে কারো উপর নির্ভর করা যাবে না, একা চলতে হবে? মানুষ হিসাবে এটা কতটা সম্ভব? এখানে আত্মনির্ভরশীলতা বলতে ঠিক একা হয়ে যাওয়া বোঝাচ্ছে না, তাহলে? বরং বোঝাচ্ছে নিজের ভাগ্য, নিজের ডিসিশনের কন্ট্রোলটা নিজের হাতে রাখা। মানে অন্যের ইচ্ছা বা মতামতের ওপর নিজের সাকসেস বা শান্তিকে ডিপেন্ডেন্ট না করা। আচ্ছা। যখন আমরা ভাবি যে আমাদের ভালো মন্দ অন্য কেউ কন্ট্রোল করছে, বস, সমাজ বা অন্য কেউ, তখন আমরা আসলে ওন্ড বা নিয়ন্ত্রিত হয়ে যাই। কিন্তু যখন বিশ্বাস করি যে আমাদের পরিস্থিতি বদলানোর ক্ষমতা আমাদের হাতেই আছে, আমরা নিজের কাজের রেসপন্সিবিলিটি নিই, ভুল করলে সেটা শিখি, তখন আমরা ওন করি, মানে মালিক হই। তার মানে অন্যদের সাহায্য নেওয়া যাবে না? অবশ্যই যাবে। জীবনে অন্যদের প্রয়োজন হয়, কোলাবোরেশন লাগে, কিন্তু ফাইনাল ডিসিশন আর রেসপন্সিবিলিটিটা নিজের কাঁধে নিতে পারা, এটাই হলো এই নীতির মূল কথা। এটা বাইরের পরিস্থিতি বা মানুষের প্রতি আমাদের ভয় কমায়, কারণ তখন আমরা জানি যে কন্ট্রোলটা আমাদের হাতে। এটা এক ধরনের মেন্টাল ফ্রিডম, তাই না? একদম। মেন্টাল এবং স্ট্র্যাটেজিক ফ্রিডম। যখন আমরা আত্মনির্ভরশীল হই, তখন আমরা অন্যের কথায় না নেচে নিজের বুদ্ধি বিবেচনা মতো চলি। রিস্ক আছে এতে, কিন্তু ফ্রিডমও আছে। 50 সেন্টের বিজনেস ভেঞ্চারগুলো দেখলে এটা বোঝা যায়। হ্যাঁ, তিনি শুধু অন্যের তৈরি করা প্ল্যাটফর্মে কাজ করেননি, বরং নিজের প্ল্যাটফর্ম বানিয়েছেন, নিজের শর্তে কাজ করেছেন। এই স্বাধীনতার সাথেই কি পরের নীতিটা কানেক্টেড? হিসেবি সাহসিকতার কৌশল, মানে মাস্টার দ্য আর্ট অফ ক্যালকুলেটেড বোল্ডনেস। ঝুঁকি নেয়ার কথা তো শুনি, কিন্তু এখানে হিসেবি শব্দটা কেন এত গুরুত্বপূর্ণ? খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। হ্যাঁ, হিসেবি বা ক্যালকুলেটেড, এটাই আসল কথা। বইটা হটকারি হতে বলছে না, বরং ভেবেচিন্তে সাহসী হতে বলছে। ঠিক। অনেক সময় আমরা কনফিউজ থাকি, ঠিক সুযোগের জন্য ওয়েট করতে থাকি। আর এই অপেক্ষা, এই ইনঅ্যাকশন, এটাই ভয়কে আরও বাড়িয়ে তোলে। অন্যদিকে যারা সাকসেসফুল হয়, তারা পরিস্থিতি একদম পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা করে না। তারা পোটেনশিয়াল রিস্কগুলো অ্যাসেস করে, নিজের অ্যাবিলিটি বোঝে, আর তারপর একটা বোল্ড স্টেপ নেয়। এই স্টেপটা তো ভুলও হতে পারে। হতে পারে। সবসময় হয়তো 100% সাকসেসফুল হয় না, কিন্তু এটা প্রায়শই নতুন সুযোগ তৈরি করে, সিচুয়েশনকে নিজেদের ফেভারে নিয়ে আসে। বসে থাকার চেয়ে ভুল করাও ভালো, যদি সেই ভুল থেকে শেখা যায়। কিন্তু রিস্কটা হতে হবে ক্যালকুলেটেড, অন্ধ জুয়া খেলা নয়। তাহলে এই হিসেবটা কিভাবে করব?
কোনো ফর্মুলা আছে নাকি? না, কোনো সেট ফর্মুলা নেই। তবে কিছু জিনিস ভাবা দরকার, যেমন সবচেয়ে খারাপ কি হতে পারে, সেটা সামলানোর মতো রিসোর্স আমার আছে কি, পোটেনশিয়াল লাভটা কি রিস্কের তুলনায় যথেষ্ট, আমার গোল অ্যাচিভ করার জন্য এই স্টেপটা কি সত্যিই দরকার। এই প্রশ্নগুলো নিজেকে করলে রিস্কের একটা আইডিয়া পাওয়া যায়। 50 সেন্টের ক্যারিয়ারে এরকম উদাহরণ? অনেক আছে। যেমন ধরুন, মিক্সটেপ ইউজ করে নিজের পরিচিতি তৈরি করা। তখন তো এটা খুব একটা কমন ছিল না। হ্যাঁ, ঠিক। এটা একটা ক্যালকুলেটেড বোল্ডনেস ছিল। আচ্ছা, এই যে এত দ্রুত সব পাল্টাচ্ছে, এই সময়ে টিকে থাকতে হলে তো শুধু সাহসী হলেই হবে না, ফ্লেক্সিবলও হতে হবে। বইয়ের পরের নীতিটা কি এই কথাই বলছে? মুভ উইথ দ্য ফ্লো, মানে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। একদম তাই। আমরা এমন একটা সময়ে আছি যেখানে সবকিছু খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে। টেকনোলজি, মার্কেট, সমাজ। সবকিছু। এই অবস্থায় যারা খুব রিজিড, যারা পুরনো প্ল্যান বা অভ্যাস আঁকড়ে ধরে থাকে, তারা তো পিছিয়ে পড়বেই। মুভ উইথ দ্য ফ্লো মানে কিন্তু স্রোতে গা ভাসিয়ে দেওয়া নয়, তাহলে কি? বরং চেঞ্জগুলো তাড়াতাড়ি ধরতে পারা আর সেই অনুযায়ী নিজের স্ট্র্যাটেজি বা প্ল্যানকে বদলে ফেলার ক্ষমতা। অ্যাডাপ্টেবিলিটি। নদীর জলের মতো। হ্যাঁ, অনেকটা তাই। বাধা এলে পথ বদলে নেয়, কিন্তু বয়ে চলা থামায় না। রিজিডিটি আসলে দুর্বলতা, কারণ পৃথিবী তো স্থির থাকবে না। যদি আমরা এটাকে একটু বড় করে দেখি, এই ফ্লেক্সিবিলিটির মানে কি প্রয়োজনে নিজের লক্ষ্য থেকেও সরে আসা? লক্ষ্য থেকে সরে আসা নয়, বরং লক্ষ্যে পৌঁছানোর রাস্তা বদলানো। তবে এর সাথে আরেকটা জরুরি নীতি আছে, নো ওয়েন টু ওয়াক অ্যাওয়ে। মানে কখন সরে আসতে হবে সেটা জানা। হ্যাঁ, এমন সিচুয়েশন বা রিলেশনশিপ আসতে পারে যা শুরুতে হয়তো ঠিক ছিল, কিন্তু এখন আর আপনাকে এগিয়ে যেতে হেল্প করছে না, বরং আটকে রাখছে। যেমন? টাইম বাঁচায়, এনার্জি সেভ করে, আর নতুন পসিবিলিটিজের দিকে ফোকাস করার সুযোগ দেয়। সবসময় আঁকড়ে ধরে রাখাটাই শক্তি নয়, ছেড়ে দেওয়াটাও মাঝে মাঝে আসল শক্তি। এই ছেড়ে দেওয়ার সাথে কি নিজেকে নতুন করে তৈরি করার আইডিয়াটাও জড়িত? মানে রিক্রিয়েট ইয়োরসেলফ। হ্যাঁ, খুব ক্লোজলি রিলেটেড। রিক্রিয়েট ইয়োরসেলফ মানে হলো আমরা কোনো একটা ফিক্সড ছাঁচে বা আইডেন্টিটিতে আটকে থাকব না। মানে নিজেদের বদলানো। হ্যাঁ, সমাজ, পরিবার বা আমরা নিজেরাই নিজেদের সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলি। আমি এই রকম, আমি এটা পারি না, ওটা করতে নেই। এই নীতিটা বলছে এই লিমিটেশনগুলো ভাঙতে হবে। আমাদের ক্যারেক্টার, স্কিল, স্ট্র্যাটেজি এগুলোকে আমরা কনস্ট্যান্টলি নতুন করে গড়তে পারি। 50 সেন্ট তো এটাই করেছেন। ঠিক র্যাপার হিসেবে ফেমাস হওয়ার পর তো থেমে যাননি, নিজেকে বিজনেসম্যান, অ্যাক্টর, প্রডিউসার হিসেবে রিক্রিয়েট করেছেন। এই ক্ষমতাটা আমাদের আনপ্রেডিক্টেবল অর রেলেভেন্ট রাখে। এটা পাওয়ার আর ইনফ্লুয়েন্স ধরে রাখার একটা দারুণ উপায়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয় আমাদের আইডেন্টিটি নিয়ে। আমরা কি স্থির নাকি একটা কন্টিনিউয়াস প্রসেস? বইটা কি এই দিকে ইঙ্গিত করছে? অবশ্যই, বইটা আমাদের দেখতে এনকারেজ করছে একটা অনগোয়িং প্রসেস হিসাবে। আমরা অতীতে কি ছিলাম বা লোকে আমাদের কি ভাবে, সেটা আমাদের প্রেজেন্ট বা ফিউচারকে ডিফাইন করবে না, যদি আমরা না চাই। এই ফ্লেক্সিবিলিটি আর চেঞ্জকে অ্যাকসেপ্ট করার অ্যাবিলিটি আমাদের পাওয়ার দেয়। বইটাতে তো আরও একটু ডিপ ফিলোসফিক্যাল দিকেও যাওয়া হয়েছে, তাই না? যেমন কনফ্রন্ট ইওর মর্টালিটি বা নিজের নশ্বরতার মুখোমুখি হওয়া। এটা কিভাবে হেল্প করতে পারে? মৃত্যুর চিন্তা তো ভয় পাওয়ার কথা। সাধারণত তাই মনে হয়, কিন্তু বইটা একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখছে। যখন আমরা ডিপলি রিয়েলাইজ করি যে আমাদের লাইফ লিমিটেড, টাইম চলে যাচ্ছে, হুম। তখন এটা আমাদের মধ্যে একটা আর্জেন্সি তৈরি করে। আমরা বুঝতে পারি যে ছোটোখাটো জিনিস নিয়ে চিন্তা করে বা সময় নষ্ট করার মতো সময় নেই। যা সত্যিই ইম্পর্ট্যান্ট, আমাদের গোল, রিলেশনশিপ, এক্সপিরিয়েন্স, সেগুলোর দিকে ফোকাস করার তাগিদ বাড়ে। মৃত্যুর চিন্তা ভয় না দেখিয়ে বরং মোটিভেট করে। করতে পারে যদি আমরা সেভাবে নিই। এটা জীবনের প্রতিটা মুহূর্তকে আরও ভ্যালুয়েবল করে তুলতে পারে, ফোকাস ঠিক করতে হেল্প করে। তার মানে প্রায়োরিটি সেট করতে হেল্প করে। একদম। জীবনের লিমিটেড স্প্যানটা মাথায় রাখলে আমরা অনেক আননেসেসারি ভয়, চিন্তা বা অন্যের এক্সপেকটেশনসের প্রেশার থেকে নিজেদের ফ্রি করতে পারি। তখন ভাবি, এইটুকু সময়ে আমি আসলে কি করতে চাই, কি রেখে যেতে চাই। এই ভাবনাটাই আমাদের আরও সাহসী আর ফোকাসড করে তোলে। আর সবশেষে 10 নম্বর নীতিটা হল ইন্টারনালাইজ দ্য রুলস অফ দ্য গেম, বা খেলার নিয়মগুলো আত্মস্থ করা। এটা কি আগের নীতিগুলোর সাথে একটু অন্যরকম লাগছে না? একদিকে নিয়ম ভাঙার কথা, আবার নিয়ম শেখার কথা। আপাতদৃষ্টিতে একটু কন্ট্রাডিক্টরি মনে হতে পারে, কিন্তু আসলে এটা খুব ভাইটাল একটা ফাউন্ডেশন। বইটা বলছে, আপনি যদি কোনো ফিল্ডে সাকসিড করতে চান, যদি রুল ব্রেক করতে বা নতুন কিছু করতে চান, তাহলে আগে সেই ফিল্ডের বেসিক রুলগুলো খুব খুব ভালোভাবে জানতে হবে, আত্মস্থ করতে হবে।
মানে আগে শিখতে হবে। হ্যাঁ, সেটা বিজনেসের রুল হতে পারে, মিউজিকের রুল হতে পারে, বা জীবনেরই রুল। এর জন্য ডিসিপ্লিন লাগে, হার্ড ওয়ার্ক লাগে, আর ফান্ডামেন্টালসে মাস্টারি লাগে। বেসটা যদি স্ট্রং না হয়, তাহলে তার উপর বড় কিছু বানানো যায় না। 50 সেন্টও তাই করেছিলেন। অবশ্যই। র্যাপের জগতে ঢোকার আগে তিনি এর টেকনিক, রিদম, মিটার এই বেসিকগুলো রপ্ত করেছিলেন। আগে নিয়ম জানতে হয়, তারপরই বোঝা যায় কোথায় নিয়ম ভাঙা দরকার বা সম্ভব। এটাই মাস্টারি অর্জনের পথ। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? এই 10টা নীতি ফলো করলে ফাইনালি কি অ্যাচিভ করা যায়? সব মিলিয়ে বইটা আমাদের একটা সুপ্রিম রিয়েলিস্ট বা সর্বোচ্চ বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিতে শেখায়। সুপ্রিম রিয়েলিস্ট। হ্যাঁ, এটা শেখায় কিভাবে ভয়কে শুধু জয় করা নয়, বরং ভয়কে অ্যানালাইজড করে সেটাকে একটা গাইড হিসাবে ইউজ করা যায়। কিভাবে নেগেটিভ সিচুয়েশনকে পজিটিভ এনার্জিতে কনভার্ট করা যায়, কিভাবে সেলফ রিলায়েন্ট ও বোল্ড হওয়া যায়, আবার ফ্লেক্সিবলও থাকা যায়। আর নিজেকে বদলানো। হ্যাঁ, কিভাবে নিজের আইডেন্টিটিকে লিমিট না করে কনস্ট্যান্টলি নিজেকে রিক্রিয়েট করা যায়, আর কিভাবে জীবনের বেসিক রুলগুলো জেনে নিজের রাস্তা তৈরি করা যায়। আল্টিমেট গোল হলো ভয়কে জয় করে নিজের লাইফের একজন মাস্টার স্ট্র্যাটেজিস্ট হয়ে ওঠা, যিনি পরিস্থিতিকে কন্ট্রোল করেন, পরিস্থিতির দ্বারা কন্ট্রোলড হন না। এই পুরো আলোচনা থেকে একটা জিনিস খুব ক্লিয়ার, বইটা শুধু থিওরি বলছে না, বরং 50 সেন্টের লাইফের রিয়েল এক্সাম্পল আর রবার্ট গ্রিনের হিস্টোরিক্যাল অ্যানালিসিস মিলিয়ে একটা প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক দেওয়ার চেষ্টা করছে। একেবারে ঠিক। এটাই বইটার সবচেয়ে বড় শক্তি। একদিকে রাস্তার হার্শ রিয়ালিটির লেসন, অন্যদিকে হাজার বছরের জমানো নলেজ আর স্ট্র্যাটেজি, এই দুটোর মিক্সচার একটা ইউনিক পার্সপেক্টিভ তৈরি করেছে। 50 সেন্টের এক্সপিরিয়েন্সগুলো যেন নীতিগুলোকে লাইভ করে তুলেছে, আর গ্রিনের অ্যানালিসিস সেগুলোকে একটা ব্রডার কনটেক্সট দিয়েছে। এটা শুধু ভয় কাটানোর বই নয়, এটা লাইফকে স্ট্র্যাটেজিক্যালি বাঁচার একটা গাইডলাইন বলতে পারেন। এই যে তীব্র বাস্তববাদ আর ভয় জয়ের ধারণাগুলো আমরা আলোচনা করলাম, এর উপর ভিত্তি করে একটা প্রশ্ন মনে আসছে। বলুন। যদি কোনো একটা স্পেসিফিক ভয়, যা হয়তো অনেক দিন ধরে কাউকে আটকে রেখেছে, সেটাকে যদি ঝেড়ে ফেলা যায়, তাহলে এখনকার কোনো চ্যালেঞ্জ বা লক্ষ্যের প্রতি কারোর অ্যাপ্রোচটা ঠিক কতটা বদলে যেতে পারে? মানে কোন নতুন দরজা খুলে যেতে পারে? এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের আলোচনাটা শেষ করে। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, ভাবার মতো।